মিনিট ৩-৪-এর মধ্যে ১৫০-২০০ রাউন্ড ফায়ার করে পালিয়ে যাওয়া নয়, খুব ঠান্ডা মাথায় কেবলমাত্র বয়স্ক হিন্দু পুরুষদের বেছে বেছে খুন করা হয়েছে। সম্ভবত ওই ফায়ারিং এর ফলে আনইনটেন্ডেড কোনো একটা গুলি পহেলগামের এক স্থানীয় সম্ভবত ট্যুরিস্টদের সঙ্গে এসেছিলেন, ওই গাইড নয়, ঘোড়ার যে কাজ করে সেরকম একজন সহিস, যিনি ওই ঘোড়া নিয়ে এসছেন, ঘোড়াতে চাপাবেন, স্থানীয় লোক, পহেলগামের লোক, তিনি এসেছিলেন। সেরকম একজন মুসলমান ভদ্রলোক মারা গেছেন, সেটা ওই ক্রস ফায়ারিং এর মধ্যে পড়ে। বাকিরা প্রত্যেকে হিন্দু। এটাকে বেছে খুন করাই বলে, এবং এসব নতুন কিছু নয়। দুনিয়ার সর্বত্র এমন বাছাই করা খুন হয়। অস্ট্রিয়াতে ইহুদিদের বাড়িতে মার্কা দিয়ে রাখা হয়েছিল, এক রাতে খুন হয়েছিল ৩৫০ জনের বেশি ইহুদি। হ্যাঁ, ভোটার লিস্ট দেখে দেখেই গুজরাটে খুন করা হয়েছিল মুসলমানদের, মুসলমান মালিকের কারখানা পোড়ানো হয়েছিল বেছে বেছে। মুর্শিদাবাদ বা পহেলগাম আলাদা কিছু নয়, এর মধ্যে সেকুলার অ্যাঙ্গেল খুঁজতে যাবেন না। এই যে দেখুন তালিকায় ১০ নম্বরে একজন মুসলমান আছে, তার আগে দেখুন এই তালিকাতে একজনও মহিলা নেই, শিশু নেই, কারণ ৩, ৪ বা ৫ মিনিটের ব্রাশ ফায়ার অপারেশন নয়, মিনিট ২০ ধরে তারা বেছে বেছে গুলি চালিয়েছে। তারা টেররিস্ট, তারা বাকি গোটা দেশকে একটা মেসেজ পাঠাতে চায়, কাশ্মীর জান্নাত নয়, কাশ্মীরে গেলে মরতে হতে পারে, আমরা বেছে বেছে হিন্দু খুন করব। রিপাবলিক বাংলার অশিক্ষিত সাংবাদিক আছে যারা এখানে মুসলমান খুন করার নসিহত দেবে, দারা সিং বা গিরিরাজ সিং বা অনুরাগ ঠাকুর আছে গলি মারো সালোকো বলার জন্যে বা গুলি করে পুড়িয়ে মুসলমান মারার জন্য। একে অন্যের পরিপূরকেরা। দেশ জ্বলবে তবে তো সুবিধা হবে লুটমারে। দেখুন না, এসব বিরাট ধর্মযুদ্ধের মাঝখানেই আদানির পেঁয়াজ বিক্রি হচ্ছে পাকিস্তানে। কেউ কি গুলি চালাচ্ছে? কেউ না। মালিক হিন্দু, কোম্পানির নাম আরবি, ফার্সিতে, বিক্রি করছে গরুর মাংস। পৃথিবীতে অন্যতম কোম্পানি, ভারতবর্ষের কোম্পানি। এদিকে সে আবার নাকি বিজেপির নেতা। কেউ গুলি চালাচ্ছে? গুলি চলবে আম আদমির ওপরে। কাশ্মীর জান্নাত হয়ে গেছে, গলে লাগ যা। আসুন দেখুন, আমরা উগ্রপন্থাকে হারিয়ে দিয়েছি। ২০ মিনিটে ২৭টা মানুষের শবদেহ পড়ে রয়েছে মাঠে। দেখলাম এক মহিলা অন্যদিকে তাকিয়েই বসে আছেন, পাশে তার স্বামীর মৃতদেহ, সামনে ইয়ে হাসি বা দিয়া ইয়ে খোলা আসমা। অথচ এক আহাম্মক সেই কবেই নোটবন্দি করার পরে জানিয়েছিল, টেররিজম কো খতম করনে কে লিয়ে এক বড়া ওর আখরি কদম। টেররিজমকে শেষ করার জন্য একটা বড় এবং শেষ পদক্ষেপ নাকি তিনি নিয়েছেন। নির্ভেজাল সেই মিথ্যের পরে বারবার রক্তাক্ত হয়েছে কাশ্মীর। পুলওয়ামার ঘটনা তো সববার নিশ্চয়ই মনে আছে। সেদিন ৪০ জন জওয়ান মারা গিয়েছিল। আজ অব্দি কেউ জানতে পেরেছে কারা কিভাবে ঢুকে সেদিন ওই আক্রমণ চালিয়েছিল? কোন সিকিউরিটি ল্যাপস হয়েছিল? কাদের ব্যর্থতায় সেদিন এই দুর্ঘটনা ঘটাতে পেরেছিল টেররিস্টরা? কেউ আজও জানে না। সেই সময় রাজ্যপাল মুখ খুলেছিলেন, জেনেছিলাম এই ঘটনা তাকে চেপে যেতে বলেছিলেন আমাদের চৌকিদার মোদিজি। আমরা অর্ণবের হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে জেনেছিলাম যে এই ঘটনা ঘটার পরে বহু লোক আশ্বস্ত হয়েছিলেন এই ভেবে যে তাহলে এই সরকার বিরাট গরিষ্ঠতা নিয়েই ফিরে আসছে। কিন্তু আমরা জানতে পারিনি যে তারপরে সার্জিক্যাল অ্যাটাকে ইত্যাদির বাওয়াল দেওয়া হয়েছিল, তার ফল কি হয়েছিল। আজ নয়, সেই কবেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল বলেছিলেন আর একটা মুম্বাই হলে বালুচিস্তান হারাবে পাকিস্তান। হ্যাঁ, এবারে নাটকীয় ভাবে, কতদিন আগে। কিন্তু সেগুলো তো জুমলা ছিল, মনে নেই? মনে নেই কাদের সময় কাশ্মীরি ব্রাহ্মণদের পলায়ন শুরু হয়েছিল? সেই সময় সরকারের ভিপি সিং এর সবচেয়ে বড় সমর্থন তো ছিল এই বিজেপির। সেসবকে আমরা ভুলে গেছি। এরপরে তুলে নেওয়া হলো ৩৭০ ধারা, বলা হলো উগ্রপন্থাকে কবরে পাঠানো হয়ে গেছে। আর সেই উগ্রপন্থার বলি ২৭ জন ভারতীয়। আর এই আক্রমণের পরে কাশ্মীরে আপাতত পর্যটন বন্ধ হয়ে যাবে। এবারে না খেতে পেয়ে সেখানকার মানুষ মরবে। আর দেশের অন্য প্রান্তে রিপাবলিক টিভির অশিক্ষিত উন্মাদ বিজেপির কিছু বিষাক্ত নেতা বিষ ছড়াবে, যারা কদিন আগেই বলেছিলেন বাংলায় হিন্দু খতরে মে হ্যাঁ, হিন্দুদের মারা হচ্ছে, হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মমতা ব্যানার্জি পদত্যাগ করুন। সেই অশিক্ষিত, সেই জানোয়ারের দল, সেই উন্মাদের দল আজ এই ঘটনার জন্য লিবারেল সেকুলারদের দায়ী করছে। এই লিবারেলদের জন্য নাকি উগ্রপন্থা বাড়ছে, এই সেকুলারদের জন্য নাকি উগ্রপন্থা বাড়ছে। কত বড় বিষাক্ত সাপের দল এরা, একবার ভাবুন। এর পরেও
এর পরেও যে মানুষটা একদিনের জন্য ওই টিভি খুলবেন, তিনি বাঙালি নন, তিনি মানুষও নন। না, আমি বয়কটের পক্ষ নই, ব্যান করার পক্ষ নই, কিন্তু এ তো সাপের বংশ। মারা গেল 27 জন মানুষ, 3 জন এই কলকাতার, এই বাংলার। অথচ ঘটনা ঘটার পরেই তাদের আক্রমণে কাদের দিকে? 1 মুসলমান, 2 ধর্মনিরপেক্ষ লিবারেল মানুষজন, 3 উমর খালিদের মতন অ্যাক্টিভিস্টদের দিকে। কেবল গদি মেদিয়ার ডালকুত্তা নয়, আরো আছে মাইনে আর প্যাকেজের জন্য অশিক্ষিত, রোজ শিবির বদলানো বিভিন্ন সেফ শেল্টারে থাকা সাংবাদিকের দল। তাদের কেউ কেউ দেখলাম ওমর খালিদকে আক্রমণ করেছেন। ওমর খালিদ খুঁটি বদলে রং বদলায়নি। ওমর খালিদ মাইনে আর প্যাকেজের জন্য 360 ডিগ্রি উল্টো দিকে ঘুরে কথা বলতে শুরু করেনি। ওমর খালিদ সংবিধানের কথা বলেছেন। ওমর খালিদ দেশের গণতান্ত্রিক কাঠামোর কথা বলেছেন। ওমর খালিদ ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। তাই এই উন্মাদ আহাম্মক মিথ্যেবাদী নরেন্দ্র মোদীর সরকার তাকে জেলে পুরে রেখেছে। যারা ওমর খালিদের বিপক্ষে, তারা আশারামের চালা, তারা ধর্ষক রাম রহিমের চালা, তারাই এই সাম্প্রদায়িক আরএসএস বিজেপিকে বাঁচাতে চায়। এই ঘটনার পরে তারাই টার্গেট করছে দেশের লিবারেল মানুষজনদের, সেকুলারদের। অন্যদিকে আসুন না, একটু সরকারের দিকে তাকানো যাক। সেই সরকার যারা নাকি অসম্ভব জাতীয়তাবাদী, যারা নাকি ক্ষমতায় এসেই জানিয়ে দিয়েছিল নো টলারেন্স টু টেরোরিজম, যাদের আহাম্মক নেতা ডিমনিটাইজেশন করেই টেরোরিজমকে আটকানোর নিদান দিয়েছিল, আর সেই মৃতদেহের ওপরে মালা দেবার জন্য অমিত শাহকে রেড কার্পেট দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো। মৃতদেহের ওপর মালা দেবেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যাচ্ছেন রেড কার্পেটের উপর, তার জন্য রেড কার্পেট পাতা হয়েছে। তিনি তার 30টা গাড়ির সুরক্ষা নিয়ে নাকি ঘটনা খতিয়ে দেখছেন। মাত্র গত এপ্রিলে এই সরকারের 2 নম্বর মন্ত্রী ছোটা মোটা ভাই অমিত শাহ 3 দিনের জন্য জম্মু কাশ্মীর সফরে গিয়েছিলেন এই এপ্রিল মাসে। একাধিক বৈঠক করেছেন, পহেলগাঁওতে গিয়েও বৈঠক করেছেন। আসলে কাদের সঙ্গে বৈঠক করেছেন এই প্রশ্ন উঠবে না? আমাদের প্রথম প্রশ্ন তো এটাই যে স্বরাষ্ট্র দপ্তর কি করছিল? সীমান্তের ভেতরে 3 স্তরের নিশ্চিদ্ধ নিরাপত্তাকে ভেঙে, তারাই বলেছেন 3 স্তরের, আমরা বলছি না, তারা বলেছেন প্রথমে এখানে আমাদের সীমান্তরক্ষী বাহিনী আছে, তারপরে আমাদের এই আছে, তারপরে আমাদের এই আছে, এখানে ড্রোন আছে, এখানে সার্ভেলেন্স আছে। নিশ্চিদ্ধ নিরাপত্তাকে ভেঙে নিরীহ পর্যটকদের উপরে এত বড় হামলা হলো কি করে? কোন কোন জায়গাতে ফেলিওর জানা যাবে কি? জানা যাবে না। ঠিক যেমন এখনো আমরা জানিনি সেই কবে পুলওয়ামার ঘটনায় ইন্টেলিজেন্স ফেলিওরের কোনো খবর আমরা এখনো জানি না। এনআইএ এর কাজটা কি? এনআইএ এর কাজ কি? বাজি কারখানায় ব্লাস্ট হলে সেখানে এসে রাজনীতির চুলোয় ধুমা দেওয়া, সন্দেশখালিতে সেই রোবট নাচানো, শুধু বিরোধী দল শাসিত রাজ্যে ঘুরে ঘুরে বিরোধী নেতাদের ফাঁসানো। মণিপুরে প্রায় 2 বছর ধরে জাতি দাঙ্গা চলছে, কাশ্মীরে জঙ্গিরা নিরীহ পর্যটকদের বিনা বাধায় গুলি করে মারছে, দেশের উত্তর পূর্বাঞ্চলে যে যার মতন কাজ করে যাচ্ছে। আর কাশ্মীরের মতন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী লোকাল ট্রেনের সফর চালিয়ে যাচ্ছেন বাংলা দখলের জন্য। ঘটনা ঘটলেই তারপর নেই ছোড়েঙ্গে। আর কতদিন? ওয়াকফ আইন নিয়ে সারা দেশ যখন উত্তাল, তখন কিভাবে সেই রাজ্য যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানুষজনদের বাস, সেই রাজ্যে যেখানে উগ্র জঙ্গিদের আক্রমণের সম্ভাবনা সবসময় বেশি, সেখানে এভাবে পর্যটকদের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা হলো কেন? গুলি চালাতে চলে এলেন 4 জন, ওখানে কোনো পাহারা নেই, যেখানে 500, 600, 1000 পর্যটক গিয়ে হাজির হয়েছেন, সেখানে কোনো পাহারা নেই, সেখানে কোনো নিরাপত্তা নেই। কাদের স্বার্থে? নাকি এর পেছনে আরো কোনো গভীর ষড়যন্ত্র আছে? মানুষ জানবে কিভাবে? মিলিটারি ইন্টেলিজেন্স, প্যারামিলিটারি ইন্টেলিজেন্স সারা বছর অ্যাক্টিভ থাকে সীমান্তবর্তী কাশ্মীরে। এক পা চললেই মিলিটারি, কাঁড়ি টাকা খরচ হচ্ছে, ইসরায়েল থেকে নতুন আড়ি পাতার যন্ত্র আসছে, সেগুলো কি বিরোধী দলনেতা আর বেয়ারা বিচারপতিদের জন্য বরাদ্দ আছে? তা না হলে একটা ডিপার্টমেন্টে মিনিমাম ইনপুট নেই, সব একসাথে ফেল করে গেল, হলো কিভাবে? 2021-এ প্রতিরক্ষা খাতে ব্যয় জিডিপি 2.66%, 2022-এ সেটা নেমে 2.22%, 2023-24-এ সেটা আরো নেমে 1.9%। অর্থাৎ প্রতিরক্ষা খাতে বাজেট ক্রমশ কমিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। একটা পলিসি হতেই পারে।
প্রতিরক্ষা খাতে কমাও, তাহলে প্রতিরক্ষা খাতে কমালে তার পাল্টা ব্যবস্থা তো থাকতে হবে, যে না আমাদের সঙ্গে পাকিস্তানের একটা এমন সম্পর্ক, আমাদের সঙ্গে চীনের একটা এমন সম্পর্ক, বাংলাদেশের একটা এমন সম্পর্ক যে আমাদের আর এই পরিমাণ টাকা খরচা করার দরকার নেই। কার ভরসায় এটা করলো, কিসের ভরসায়, কোন ইনপুট ছিল তাদের কাছে? গত 3 বছর রেগুলার আর্মিতে কোনো নিয়োগই হয়নি, শুধুমাত্র গত ওই 13,000 অগ্নিবীর মানে সিভিক সেনা নিয়োগ হয়েছে। কে প্রশ্ন করবে এগুলো? এই মুহূর্তে দেশের পদাতিক সেনাতে শূন্য পদ 1,36,000, নৌবাহিনীতে শূন্য পদ 12,428, বিমান বাহিনীতে 5,723, 6,000-এর মতো কমান্ড অফিসার র্যাঙ্ক শূন্য হয়ে পড়ে রয়েছে। বাওয়াল দিচ্ছেন প্রধানমন্ত্রী, বাওয়াল দিচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ভুলভাল কথাবার্তা বলে যাচ্ছেন, মানুষকে যা খুশি তাই বোঝাচ্ছেন। ওদিকে এমপিদের মাইনে বাড়ছে, তাদের মাইনে বাড়ানো হলো। দেশের প্রধানমন্ত্রী সুরক্ষার জন্য প্রতিদিন 1,63,00,000 টাকা খরচ করা হচ্ছে, আর স্রেফ বেড়াতে গিয়ে মানুষ মরে যাবে। আর সারা দেশ জুড়ে সেই হানাদানির পরে কাঠগড়াতে তোলা হবে লিবারালদের ধর্মনিরপেক্ষতাকে, কাঠগড়াতে তোলা হবে মামলার শুনানি শুরু না করে জেলে পুরে রাখা ওমর খালিদকে, যাদবপুরকে কাঠগড়াতে কেন? তারা বলেছে কাশ্মীর মাঙ্গে আজাদি, বলেছে বলে ওই গণ্ডমূর্খের দল এটা বোঝার ক্ষমতা নেই যে আমাকে স্বাধীনতা দেবার নাম করে যদি স্বাধীনতা না দেওয়া হয়, যদি নিরাপত্তার নামে মানুষের অবাধ যাতায়াতকে রোজ 144 ধারা দিয়ে আটকে দেওয়া হয়, যদি রোজ নিরাপত্তার নামে ইন্টারনেট কেটে দেওয়া হয়, যদি মাসের পর মাস সেই মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারের কথা না শোনে কেউ, তাহলে সে বলবে না কাশ্মীর মাঙ্গে আজাদি? হ্যাঁ, কাশ্মীরের মানুষ সারা দেশের স্বাধীন গণতান্ত্রিক আবহাওয়াতেই বাঁচতে চায়। সারা দেশ যখন বলে ভুখমারি সে আজাদি, খাবারের স্বাধীনতা চাই, তখন সেও গলা মেলায়। যখন কেউ বলে তানাশাহি সে আজাদি, স্বৈরতন্ত্র থেকে কাশ্মীরও মুক্তি পেতে চায়, তখন কাশ্মীর একই সঙ্গে গলা মেলায়। হ্যাঁ, এই ঘটনার পরে কাশ্মীরের বিভিন্ন প্রান্তের মানুষ মোমবাতি নিয়ে মিছিল করেছেন, হেঁটেছেন, প্রতিবাদ করেছেন কালকে রাত থেকে। কিছুদিন আগেও যে মানুষ সররাতে আহত হয়েছিল সেও হেঁটেছে, এই মিলিটারিদের ছড়রাতে আহত হয়েছিল সেও হেঁটেছে, সেও এই হত্যার প্রতিবাদ করেছে, আর এই উগ্রপন্থার থেকে মুক্তি চেয়েছে, স্লোগান তুলেছে দহশত গর্জো সে আজাদি। তার মানে যারা এই আতঙ্ক তৈরি করছে, এই উগ্রপন্থা থেকে আজাদি চাই, পুরোটা শুনুন, পুরোটা বুঝুন। কাশ্মীর মাঙ্গে আজাদি মানে কাশ্মীর স্বাধীনতা চাইছে, ঠিকই শুনেছেন, কিন্তু কিসের থেকে? তারা স্বৈরতন্ত্রের থেকে, ক্ষুধার থেকে, অত্যাচার থেকে মুক্তি চেয়েছে। সেই জন্যই তো গোটা কাশ্মীরে এই ঘটনার পরেও একটা নির্বাচিত সরকার আছে, যারা এই দেশের অঙ্গ, এক বিরাট সংখ্যক মানুষ আছে যারা কাশ্মীরে থাকেন ভারতীয় হিসেবে। বিরাট সংখ্যক মানুষ সারা দেশ থেকে আসা পর্যটকদের মেহমান নেওয়াজি করতে কোনো ত্রুটি রাখেন না। আর তাই সেই সূত্রকে ছেড়ে দিতে এই আক্রোশ, এই আক্রমণ, এই সূত্রকে ছেড়ে দিয়ে ওই মানুষগুলোকে একঘরে করে দেওয়ার জন্য এই আক্রমণ। আর এটা কি নতুন? তারাই আক্রমণটা চান, তারা তো এই আক্রমণটা করবেন। ওখানকার যে লিবারেল মানুষজন, ওখানকার যে মানুষজন অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, যারা সারা ভারত থেকে যারা যাচ্ছেন, তাদেরকে তাদের রাজ্য ঘোরাচ্ছেন, তাদের জায়গা ঘোরাচ্ছেন, তারা চান আরো বেশি করে আসুন। তার উপরে তাদের রুটি রুজি ডিপেন্ড করে আছে, কিন্তু তাদেরকে আলাদা করার জন্য এই ধরনের আক্রমণ চালিয়ে যাচ্ছে। এটা কি নতুন কিছু নাকি? আজাদির কথা আমরা বলি না? জানা আছে ন্যাকা চৈতন্যদের যে স্বাধীনতা আমাদের জন্মসিদ্ধ অধিকার, তিলকের এই কথাগুলোর পরের লাইনগুলো কি? স্বাধীনতা আমাদের জন্মসিদ্ধ অধিকার, এটুকু মুখস্থ করেছেন হয়তো, তার পরের লাইনগুলো কি? এই স্বাধীনতার কথা জীবন ভোর বলে যেতে হবে। হ্যাঁ, জীবন ভোর, স্বাধীনতা আসুক না আসুক, স্বাধীনতার কথা জীবন ভোর বলে যেতে হবে। দেশের যুবক, দেশের কৃষক, দেশের শ্রমিক, ছাত্র আজাদির দাবি তো করবেই। এই অশিক্ষিত ন্যাকাদের কাছে রাম মন্দিরের ভূমি পূজন হলো দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম, এই কথা দিলীপ ঘোষ যখন বলেন, তার মুখোমুখি হয়ে দাঁত কেলানো ছাড়া আর কিছুই করার থাকে না। হ্যাঁ, এই স্বাধীনতাহীন দেশের জড় কাঠামো থেকে আমরা আজাদি চাই, আমরা আমাদের দেশের স্বাধীনতার পুনরুদ্ধার চাই। একথা জোর গলায় বলার মধ্যে অপরাধটা কোথায়? আমরা সেই 47 থেকে এক ব্যর্থ সরকারের মিছিল দেখে আসছি। দেশের 80 কোটি মানুষকে এখনো রেশন দিতে হয়, আর তারপরেও দেশের প্রধানমন্ত্রী আমেরিকার সামনে হামাগুড়ি দিচ্ছেন। আর এসব নতুন কিছুই নয়,
নতুন যেটা সেটা হলো মোদী সরকার দেশের মানুষকে সুরক্ষা দিতেও ব্যর্থ। পুলওয়ামার সময় ব্যর্থ ছিল, আজ একইভাবে ব্যর্থ। আর সেই ব্যর্থতা লিবারেলদের কাঁধে ধর্মনিরপেক্ষ শক্তির ওপরে চাপিয়ে পালানোর চেষ্টা করছে। এই হত্যা, সিরিজ অফ কিলিং, আজ পহেলগাম তো কাল বারামুলা তো পরশু শ্রীনগরে চলতেই থাকবে। আসল সমস্যাগুলো নিয়ে কবে কথা হবে? কাশ্মীরের মানুষজনকে দেশের মূল স্রোতে আনার চেষ্টা চালাবে সরকার, আর হঠাৎ হঠাৎ এরকম একটা একটা করে ঘটনা ঘটবে, তাদেরকে বিচ্ছিন্ন করবে। তাকিয়ে দেখুন, সমস্ত ট্যুরিস্ট বুকিং ক্যান্সেল করে দিয়েছে। আগামী 4, 5 কি 6 মাস, 7 মাস, 8 মাস কাশ্মীরে জাফরান থাকবে, আপেলের বাগান থাকবে, ফুল ফুটবে, বরফ পড়বে, চিনার গাছের পাতার থেকে ঝুলবে বরফ। হ্যাঁ, ইয়ে হাসি বাদিয়া, ইয়ে খুলা আসমা, এক জান্নাত। কিন্তু দেশের সাধারণ মানুষ সেখানে যাবেন না, বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকবে দেশের এক অংশ, এক অবিচ্ছেদ্য অংশ। আবার বহু চেষ্টার পরে ফিরে আসবে নর্মালসি, আবার হঠাৎ একটা ঘটনায় প্রাণ কেড়ে নেবে 20, 30, 40 জন মানুষের। এটাই ভবিতব্য। কত সরকার আসছে যাচ্ছে, কেউ কি এই সমস্যার সমাধান চান না?